নমস্কার। আজ আমরা কালিম্পংয়ের রাজনৈতিক ল্যান্ডস্কেপটাকে একটু অন্যভাবে দেখব, ডেটার চোখে। আচ্ছা, কখনো ভেবে দেখেছেন সামান্য কিছু ভোটের ব্যবধান কিভাবে একটা গোটা অঞ্চলের ভবিষ্যতের পথ ঠিক করে দিতে পারে? চলুন আজ তথ্যের গভীরে ডুব দিয়ে সেই রাস্তাটাই খুঁজে বের করি। আমাদের এই পুরো বিশ্লেষণটা একটা যাত্রার মতো। আমরা কালিম্পংয়ের মাটির রিয়ালিটি থেকে শুরু করব, তারপর শুনব সেখানকার মানুষের মনের কথা, আর সব শেষে গিয়ে পৌঁছাব একটা জেতার মতো নক্কর কৌশলে। চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথম পর্ব কালিম্পংয়ের রায়। দেখুন, এখানে রাজনীতিটা না শুধু ভোটের খেলা নয়, এটা অনেকটা খাদের ধারে দাঁড়িয়ে দড়ি টানাটানির মতো, যেখানে প্রত্যেকটা ভোট, প্রত্যেকটা সমর্থনের দাম অনেক। পশ্চিমবঙ্গের মানচিত্রের দিকে তাকালে কালিম্পংকে হয়তো একটা ছোট্ট বিন্দু মনে হতে পারে, কিন্তু আসলে দার্জিলিং পাহাড়ের এই অংশটার একটা নিজস্ব সত্তা আছে, নিজস্ব রাজনৈতিক আকাঙ্ক্ষা আছে, আর সেটাই এখানকার সব সমীকরণকে সবসময় নিয়ন্ত্রণ করে। শুধু এই সংখ্যাটা দেখুন, ৩,৮৭০। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জয়ের ব্যবধান ছিল ঠিক এটাই। রাজনীতির ময়দানে জানেন তো, এই ব্যবধানটা প্রায় নেই বললেই চলে, মানে যাকে বলে একেবারে কাঁটায় কাঁটায় টক্কর। তো প্রশ্নটা হলো, কেন এমন হলো? এই সামান্য ব্যবধানের আড়ালে আসল গল্পটা কি লুকিয়ে আছে? এত কম ভোটের ব্যবধানের মানেটা খুব সোজা। এখানকার ভোটাররা ভীষণভাবে বিভক্ত। কোনো একটা পার্টি বা কোনো একজন নেতার ওপর এখানকার মানুষ পুরোপুরি ভরসা রাখতে পারছেন না। আর ঠিক এই ফাটলটাই কিন্তু একজন নতুন চ্যালেঞ্জারের জন্য সবচেয়ে বড় সুযোগ তৈরি করে দেয়। বেশ, রাজনীতির অঙ্ক তো অনেক হলো। এবার চলুন কালিম্পংয়ের সাধারণ মানুষের মনের কথাটা একটু শোনার চেষ্টা করি। আর ডেটা আমাদের সেই কণ্ঠস্বর শোনারই একটা মাধ্যম। তাদের সমাজটা কেমন, তারা কি চায়, তাদের আসল সমস্যাগুলো কোথায়, চলুন দেখি। দেখুন, এই কেন্দ্রের রাজনীতির মূল ভিত্তিটাই হল এর জাতিগত গঠন। প্রায় ৭৬% গোর্খা বা নেপালি সম্প্রদায়, তারাই এখানকার মূল চালিকা শক্তি। কিন্তু এর সাথে প্রায় ২৫% এসটি আর এসসি ভোটাররাও আছেন, যাদের ভোটটা কিন্তু যে কোনো দিকে খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। অথচ প্রায়ই দেখা যায় মূলধারার রাজনীতিতে তাদের কথাগুলো ঠিকমতো শোনা হয় না। ধর্মের দিক থেকেও কিন্তু এখানে একটা দারুণ বৈচিত্র্য আছে। ৭২% হিন্দুর পাশাপাশি প্রায় ২৬% বৌদ্ধ এবং খ্রিস্টান ভোটারও রয়েছেন। এই সংখ্যালঘু সম্প্রদায়গুলো কিন্তু শুধু কয়েকটা ভোটের সংখ্যা নয়, এরা এক একটা স্বতন্ত্র শক্তি। এদের বিশ্বাস অর্জন করাটা যে কোনো প্রার্থীর জন্যই খুব জরুরি। এবার আসা যাক উন্নয়নের কথায়, মানে আসল কথায়। ডেটা কিন্তু একদম পরিষ্কার করে দেখিয়ে দিচ্ছে দুটো জিনিস। এক, পাহাড়ের ভেতরের রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। আর দুই, এখানকার যুবকদের জন্য চাকরির সুযোগ প্রায় নেই বললেই চলে। এই দুটো ক্ষেত্রেই ঘাটতিটা সবচেয়ে বেশি। এগুলো তো শুধু পরিসংখ্যান নয়, এগুলো মানুষের প্রতিদিনের জীবনের ক্ষোভ আর হতাশার কারণ। আর এই ডেটাগুলোই যখন মানুষের মুখের কথায় পরিণত হয়, তখন ছবিটা এরকম দাঁড়ায়। আলগাড়া পেডংয়ের ভাঙা রাস্তা, ডেলো এলাকায় জলের জন্য হাহাকার, এগুলো আসলে এক একটা অভিযোগ নয়, এগুলো হলো শাসনের ব্যর্থতার জীবন্ত উদাহরণ। প্রত্যেকটা সমস্যা মানুষের মনে ক্ষোভ জমাচ্ছে, যা যে কোনো সময় একটা রাজনৈতিক বিস্ফোরণের জন্ম দিতে পারে। তো এই যে একটা চাপা ক্ষোভের পরিস্থিতি, এর মধ্যে ২০২১-এর নির্বাচনে ঠিক কী হয়েছিল? চলুন এবার ফলাফলের একটা ব্যবচ্ছেদ করা যাক। ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করি কোন কোন শক্তি সেখানে কাজ করছিল। এই স্লাইডটা হলো কালিম্পংয়ের রাজনৈতিক ভূমিকম্পের একটা ছবি। ২০১৬তে ভাবুন, অখণ্ড জিজিএমের এক চিটিয়া দাপট, আর ২০২১-এ এসে সেই জিজিএম ভেঙে টুকরো টুকরো। আর সেই ভাঙনের সুযোগেই বিজেপি, যারা আগে ছিলই না, তারা একেবারে শূন্য থেকে উঠে এসে প্রায় ৫৪,০০০ ভোট পেয়ে গেল, মানে প্রধান বিরোধী শক্তি হয়ে উঠল। এই বদলটাই কিন্তু আমাদের গল্পের টার্নিং পয়েন্ট। আচ্ছা, এই যে এত বড় একটা বদল, এর কারণটা কি? এক কথায় বলতে গেলে গোষ্ঠী রাজনীতির ওপর ক্লান্তি, বা যাকে বলে ফ্যাকশন ফেটিগ। পাহাড়ের মানুষ তাদের চিরাচরিত দলগুলোর এই অন্তহীন লড়াই দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়েছে। তারা এখন পরিচিত মুখ বা দলের চেয়েও স্থিতিশীলতা আর সুশাসনকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এটা একটা বড় সংকেত। কিন্তু আসল খেলাটা, আসল সুযোগটা লুকিয়ে আছে এই সংখ্যাটার মধ্যে। প্রায় ৫৭,০০০ রেজিস্টার্ড ভোটার, যারা ২০২১-এ ভোটই দেননি। ভাবুন একবার, এরা কারা? এরা হলো সেই নীরব জনতা, যারা হয়তো সমস্ত দলের উপরই আস্থা হারিয়ে ফেলেছে। আগামী নির্বাচনে যে দল এদেরকে বুথ পর্যন্ত টেনে আনতে পারবে, কালিম্পংয়ের ভাগ্য তারই হাতে থাকবে। এবার যদি বর্তমান বিধায়কের দিকে তাকাই, একটা অদ্ভুত জিনিস দেখা যায়। ওনার ব্যক্তিগত ইমেজ হয়তো ভালো, কিন্তু কাজের খতিয়ান মানে ডেলিভারি রেকর্ড খুবই দুর্বল।
জনকল্যাণ হোক বা ইনফ্রাস্ট্রাকচার কোনো ক্ষেত্রেই বলার মতো সাফল্য নেই, আর এই ডেলিভারির অভাবটাই হলো ওনার সবচেয়ে বড় দুর্বলতার জায়গা। তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো? একদিকে ভোটাররা বিভক্ত, অন্যদিকে তারা পুরনো রাজনীতিতে ক্লান্ত আর শাসকের পারফরম্যান্সও দুর্বল। এই সব কিছুকে মাথায় রেখে একজন চ্যালেঞ্জারের জেতার রাস্তাটা কি হতে পারে? এখানেই আসছে আমাদের চতুর্মুখ ব্লুপ্রিন্ট, জয়ের জন্য একটা চারমুখী কৌশল। চতুর্মুখ মানে চারটে মুখ। এটা এমন একটা কৌশল যা একটা ক্যাম্পেইনকে চারটে আলাদা দিক থেকে শক্তি যোগায়। এটা শুধু রাজনৈতিক কৌশল নয়, এটা সাংস্কৃতিকভাবেও পাহাড়ের মানুষের আবেগের সাথে সংযোগ তৈরির একটা চেষ্টা। এই কৌশলের চারটে স্তম্ভ। প্রথমটা হলো শিবের মতো আগ্রাসী হওয়া, সিস্টেমের ব্যর্থতা আর গোষ্ঠীদ্বন্দ্বকে সরাসরি আক্রমণ করা। দ্বিতীয়টা হলো বিষ্ণুর মতো স্থিতিশীলতার প্রতীক হওয়া, একটা স্বচ্ছ নির্ভরযোগ্য জোটের প্রতিশ্রুতি দেওয়া, যার একমাত্র ফোকাস হবে সুশাসন। তৃতীয়টা হলো ব্রহ্মার মতো সৃষ্টি করা, চাকরি আর ট্যুরিজমের জন্য নতুন নতুন আইডিয়া নিয়ে আসা। আর চতুর্থটা হলো দুর্গার মতো রক্ষা করা, গোর্খা সংস্কৃতি আর সংখ্যালঘুদের স্বার্থ সুরক্ষিত রাখার আশ্বাস দেওয়া। এই চারটে দিক যখন একসাথে মিলে যায়, তখন একটা অপরাজেয় বার্তা তৈরি হয়। কিন্তু দেখুন, কৌশল তো শুধু কাগজে কলমে থাকলে চলে না, তাকে তো মাটিতে নামাতে হয়, মানুষের কাছে পৌঁছে দিতে হয়। এবার আমরা দেখব এই ব্লুপ্রিন্টের কথাগুলোকে কিভাবে সত্যিকারের কাজে পরিণত করা যায়। প্রথম এবং সবচেয়ে বড় পদক্ষেপ, জাতীয় সড়ক ৭১৭ এর কাজটা শেষ করা। ভাবুন, ২২৫ কোটি টাকার এই ইনভেস্টমেন্টটা শুধু একটা রাস্তা বানাবে না, এটা ব্যবসা আর পর্যটনের জন্য একটা নতুন লাইফলাইন তৈরি করে দেবে। এর লাভটা সরাসরি পাহাড়ের মানুষের ঘরে ঘরে পৌঁছাবে। আর দ্বিতীয় বড় প্রতিশ্রুতিটা হল যুবকদের জন্য। এই যে প্রস্তাবিত হিলস ডিজিটাল স্কিল অ্যান্ড ট্যুরিজম হাব, এটা তৈরি হলে প্রায় ৬,০০০ নতুন চাকরির সুযোগ তৈরি হতে পারে। এটা কালিম্পংয়ের বেকারত্ব সমস্যা সমাধানের পথে একটা বিরাট বড় পদক্ষেপ হবে। এই প্রতিজ্ঞাপত্রটা একবার দেখুন। এটা কিন্তু শুধু কতগুলো প্রতিশ্রুতির তালিকা নয়, এটা কালিম্পংয়ের প্রধান সমস্যাগুলোর একটা সরাসরি উত্তর। ভাঙা রাস্তার উত্তর নতুন জাতীয় সড়ক, চাকরির অভাব তার উত্তর ডিজিটাল হাব, জলের কষ্ট তার উত্তর আধুনিক জল সরবরাহ ব্যবস্থা। এটা আসলে ভোটারদের সাথে একটা কাজের চুক্তি। আমাদের এই যাত্রার একেবারে শেষ ধাপে এসে আমরা দেখব এই যে এত শক্তিশালী একটা কৌশল আর নক্ষর প্রতিশ্রুতি, এগুলোকে একটা নিশ্চিত জয়ে কিভাবে বদলে ফেলা যায়। ফাইনাল চালটা কি হবে? আর সবশেষে এসে পৌঁছালাম সেই সবচেয়ে কঠিন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, নেতৃত্ব কে দেবেন? আগের নির্বাচনে যিনি এত অল্প ব্যবধানে হেরেছিলেন, তাকেই কি আবার সুযোগ দেওয়া হবে, নাকি এমন একজন নতুন মুখকে সামনে আনা হবে যাকে জোটের সবাই মেনে নেবে, যিনি সবাইকে একসাথে নিয়ে চলতে পারবেন? এই একটা সিদ্ধান্তের ওপরেই হয়তো কালিম্পংয়ের আগামী দিনের ভাগ্য নির্ভর করছে। উত্তরটা একেবারেই সহজ নয়, আর এখানে আসল রাজনৈতিক প্রজ্ঞার পরীক্ষা।